বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয় মাত্রার স্টুডিওতে আজকে অতিথি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সংস্কার কমিশন, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা প্রফেসর ডক্টর আলী রিয়াজ। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। যে বিষয়টা এখন সবচেয়ে বেশি আলোচনায় 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবং গণভোটে সরকারের দিক থেকে প্রচারণা চালানো হচ্ছে এবং হ্যাঁ নায়ের মধ্যে হ্যাঁর পক্ষে, এবং এই প্রচারণার দায়িত্বটাও প্রধান আপনি, এই প্রচারণার দায়িত্ব আপনি প্রধানত, কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার এই দায়িত্ব মানে একটা বিশেষ পক্ষ নিয়ে ক্যাম্পেইন করতে পারে কি না। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ থেকে এই বিষয়টা ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই যে হ্যাঁ এর পক্ষে যে ক্যাম্পেইন সরকার করছে, যেহেতু আপনি নিজেও সরকারের অংশ, এই ক্যাম্পেইন সরকার করতে পারে কি না। অবশ্যই পারে। এর তিনটা ধরুন আসপেক্ট আছে, ডিমেনশন আছে, তাহলে একটা একটা করে বলি। প্রথম হচ্ছে আইনিভাবে যারা সমালোচনা করছেন তারাও কিন্তু এটা স্বীকার করছেন আইনিভাবে সরকার এটা করতে পারে, তার কোনো বাধা নেই। কোনোভাবেই সরকারকে এটা বারিত করে না যে তারা এই প্রচার করতে পারবেন না হ্যাঁ পক্ষে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান যদি আপনি বিবেচনা করেন, সংবিধানে তো গণভোটের প্রসঙ্গই নেই, তাই তো? আর এই সংবিধান নিয়ে আলোচনা করা একটা বিপজ্জনক হচ্ছে, তাহলে আমি আর আপনার কথাই বলতে পারবো না 7-এর ক খর কারণে, কিন্তু সেটা আমরা মানছি না, মানি নেই। তাহলে সংবিধান থাকছে না। নির্বাচন হয় কিসের? আরপিওর মাধ্যমে, তাই তো? আরপিওতে কি আছে? প্রার্থীদের বিষয় আছে। গণভোটের বিষয়ে কিছু কি আছে? সরকার নিরপেক্ষ থাকবে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, প্রার্থীরা কি করবেন সেটা আরপিওতে আছে। আচ্ছা, তাহলে আরপিওতে নেই, সংবিধানে নেই, তাহলে থাকছে মাঝখানে দুটো জিনিস। কি একটা, যেটা সেটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ 2025, সেখানে কি এটাকে বারিত করা হয়েছে? না, এটা বারিত করা হয়নি। তাহলে ওই আদেশের অধীনে একটা অধ্যাদেশের মাধ্যমে গণভোট হচ্ছে, সেখানে কি বলা হয়েছে? না। তাহলে কোন আইন বলছে যে সরকার প্রচার করতে পারবে না হ্যাঁ পক্ষে? আমাকে শেষ করতে দিন। এটা হচ্ছে আইনি দিক, তার আইনি দিক থেকে এর কোনো বাধা নেই, এটা আমরা প্রথমে কনক্লুড করতে হবে। দ্বিতীয় হচ্ছে নৈতিক জায়গা, রাজনৈতিকও বটে। এই সরকারের যে বর্ণনা আপনি দিলেন সেখানে আমি একটু ভিন্নমত পোষণ করি। এটা অন্তর্বর্তী সরকার, তারপরে এই যে নিরপেক্ষ শব্দটা, এইখানে আমার একটু আপত্তি। কি বিষয় নিরপেক্ষ? রাজনৈতিক দলের ব্যাপারে সে নিরপেক্ষ থাকবে, কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই জাতীয়ভাবে যে গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালের জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান, তাই তো? 1400 মানুষ মারা গেছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বড় জিনিস, গণ অভ্যুত্থানটা হলো কেন? হলো 16 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়, বিদ্যমান সংবিধানের মধ্যে, আইনি ব্যবস্থায়, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তো? সেটার বিরুদ্ধে মানুষের গণ বিস্ফোরণ ঘটেছে। এবং কীভাবে হচ্ছে? আপনি যদি আবার সংবিধানে ফিরে যান, অনুচ্ছেদ 7, পাবলিকের, পিপলের যেই সভরেন উইল, সেটার এক্সপ্রেশন। যেহেতু অতীতে 16 বছর ধরে 2009 সাল থেকে বিশেষত 2011 সাল এই সংবিধানকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এই সংবিধানের মধ্যে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। পিপলের উইলটা, তার যে অভিপ্রায়, সেই অভিপ্রায় এক্সপ্রেশনের জায়গা নেই। তাহলে কি করলো মানুষ? তার অভিপ্রায়টা ব্যক্ত করলো রাজপথে, এবং তার মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী সরকারকে পলায়নে বাধ্য করলো। তাহলে নৈতিকভাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ওই যে গণ অভ্যুত্থান, ওই যে জনগণের অভিপ্রায়, সার্বভৌম অভিপ্রায় প্রকাশ। তো সেটা কি করবে? ওই অভিপ্রায় কি? ওই অভিপ্রায় হচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে। 54 বছর ধরে আমরা এটা দেখেছি, 16 বছর ধরে আমরা এটার নিপীড়নের শিকার হয়েছি। তো এই সরকার কি করবে? বলবে যে এটা বদলাতে হবে। এখন সরকার বদলাতে পারে কি? না, যেহেতু অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে
যে সে এটা করবে না, কিছু কিছু সংস্কার করবে। সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, আপনি উল্লেখ করেছেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে তার নৈতিক ভিত্তিটা হচ্ছে ওই জায়গায়। তার এজেন্ডাটা কি? এজেন্ডা তিনটা। প্রথম দিন থেকে কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলছে আমার তিনটা এজেন্ডা কি? সংস্কার, বিচার, নির্বাচন এবং নির্বাচন। তো নির্বাচন কি সরকার করে? আসলে নির্বাচন সরকার করে না, এটা স্বাধীন আপনার নির্বাচন কমিশন করবে। সরকার তাহলে কি করবে? সরকার অনুকূল পরিবেশ তৈরি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন যেভাবেই হোক। দ্বিতীয় তাহলে বিচার, মানবতা বিরোধী অপরাধে যারা করেছেন তাদের বিচার। বিচারও কি সরকার করে না, বিচার করবে আদালত। সরকার কি করবে? অপরাধ যারা করেছেন তাদের বিষয়ে যে অভিযোগ তার তদন্ত করে তুলে দেবেন, তারপরে আদালত তার স্বাভাবিক প্রক্রিয়া করবে। সেটাও শুরু হয়েছে, সেটাও হচ্ছে। তাহলে নির্বাচনের প্রক্রিয়া হচ্ছে। বাকি থাকলো কি? সংস্কার। এই সংস্কার কি? সংস্কারের কথা, এই সংস্কার কি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার তার উপদেষ্টা পরিষদ বসে তৈরি করেছে? করেনি। প্রথমত 11টা কমিশন বাদ দিন, 6টা কমিশন, যেটা ঐকমত্য কমিশন আলোচনা, সেখানে আমরা আমাদের দিক থেকে আমি আপনাকে বলি 1 লক্ষ লোকের মতামত নেওয়া হয়েছে। কীভাবে? 46,000 হাউস হোল্ডে খানাতে আমরা জরিপ করেছি। 50,000 বেশি লোক তাদের মতামত দিয়েছেন ওয়েবসাইটে। আমরা সিভিল সোসাইটির সাথে কথা বলছি, রাজনৈতিক দলের কাছে লিখিত মতামত দিয়েছি। নেওয়ার পরে কী হলো? আমরা তার ভিত্তিতে একটা প্রতিবেদন তৈরি করলাম। এখন সেই প্রতিবেদনে যেগুলি পরামর্শ দেওয়া হলো যে সেগুলো নিয়ে আমরা এরপরে দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলাম। করার ফলে কি দাঁড়ালো? একটা একাধিকভাবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে একমত হলো, কিছু কিছু ভিন্নতা থাকলো, কিন্তু একটা ওপেন প্রসেসের মধ্যে দিয়ে একটা এজেন্ডা তৈরি হলো। সেটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ, যেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করছেন। তাহলে এই এজেন্ডা কার? রাজনৈতিক দলের এজেন্ডা, তাই তো? এবং এটা হচ্ছে একটি জনগণের অভিপ্রায়ে প্রতিষ্ঠিত একটি সরকারের মধ্য দিয়ে তাদের নেতৃত্বে বা তাদের অসপিসেসে, যেটাকে আমি বলবো, তাদের তত্ত্বাবধানে। কিন্তু রাজনৈতিক দলগুলোর ইউনূস সরকার বলে দেয়নি, বা আমাদের সংবিধান সংস্কার কমিশন বলেনি। জাতীয় ঐকমত্য কমিশনের যতটুকু দায়িত্ব আমি পালন করেছি সেটা আপনারা দেখেছেন। আমরা কিন্তু এটা বলি, আমি বারবার বলেছি, জাতীয় ঐকমত্য কমিশন কিছু চাপিয়ে দেবে না, দেয়নি। তাহলে এই যে এজেন্ডাটা তৈরি হলো, এটা কিসের এজেন্ডা? ভবিষ্যতের বাংলাদেশ। আমরা জুলাই জাতীয় সনদকে বলেছি ভবিষ্যতের পথরেখা। তো এটার এত কিছু করার পর সরকার বলবে যে আচ্ছা এটা আমি করলাম, এখন এটা আপনার যেখানে ইচ্ছে নিয়ে যান। এটা তো হতে পারে না। এটা তার নৈতিক দায়িত্ব। ওই দায়িত্ব হচ্ছে যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য দায়িত্ব, তারাই দায়িত্ব দিয়েছেন। তো সরকার সেটা পালন করবে না, রাজনৈতিকভাবে বিবেচনা করবে। শেষ কথাটা বলি, আন্তর্জাতিক অভিজ্ঞতা। এটা কি প্রথমবারের মতো বাংলাদেশে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস এই কাজটা করছেন? তা কিন্তু নয়। আমি আপনাকে উদাহরণ দিই। 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে কোনো দেশ অংশ নেবে কিনা, তারা অন্তর্ভুক্ত হবে কিনা, এই নিয়ে 48টা গণভোট হয়েছে বিভিন্ন দেশে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকার ইয়েসের পক্ষে। ব্রেক্সিটের কথা আপনাদের মনে আছে তো? হ্যাঁ, ব্রেক্সিট জনগণ প্রত্যাখ্যান করেছে, কিন্তু ডেভিড ক্যামেরন সরকার তো পক্ষে ছিল। স্কটল্যান্ডের ক্ষেত্রে কি আমরা তো জানি নিকোল স্টার্জনের পজিশন কী ছিল। আপনি তুরস্কের কথা বিবেচনা করুন, এরদোয়ান তো জনসভা করেছে। তাহলে সরকার পারবে? সরকার বা সরকার প্রধান পারবে না কেন? আমি কিন্তু এইসব আইনি আলোচনা, আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সবচেয়ে কম গুরুত্ব দিই। আমি নৈতিক ভিত্তিটাকে বিবেচনা করি। আমি মনে করি এই সরকারের দায়িত্ব, শুধু যে করছেন, এটা সরকারের দায়িত্ব। মানে নৈতিক জায়গা থেকে অন্য কেউ হয়তো পাল্টা কথা বলতে পারেন যে এই সরকার তো আসলে অন্য, আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন সেগুলো তো হয়তো নির্বাচিত সরকার, এই সরকার তো নয়। বাট অবশ্যই নৈতিক দিক থেকে। কিন্তু জুলাই চার্টারের কথা যদি বলি, যেই তরুণদের দাবির প্রেক্ষিতে জুলাই চার্টারটা হয়েছিল, আমরা যদি এনসিপির কথা বলি বা তাদের নেতাদের কথা বলি, তারা জুলাই চার্টারে স্বাক্ষর করেনি, কিন্তু হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করছে। এটা কেন হলো? মানে আমি আপনার কাছে, যেহেতু আপনি পুরো প্রক্রিয়ার মধ্যে নেতৃত্ব দিয়েছেন এবং যথেষ্ট পরিশ্রম করেছেন বেশ কয়েক মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এনসিপির পক্ষ থেকে বক্তব্যটা এনসিপি আরও স্পষ্টভাবে বলতে পারবেন, কিন্তু আমাদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে এনসিপির বক্তব্য ছিল যে যেহেতু জুলাই জাতীয় সনদে নোট অফ ডিসেন্টগুলো আছে, সেহেতু তারা এই সনদ স্বাক্ষর করতে চান না। কারণ হচ্ছে তারা মনে করেন যে
সকলে মিলে আলাপ আলোচনা করে যেহেতু এই সমস্ত বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, নোট অফ ডিসেন্টকে যেন গুরুত্ব না দেওয়া হয়, এটা ছিল তাদের আমাদের কাছে বক্তব্য। আমরা যেটা করেছি সনদে, এটা ডকুমেন্ট হিসেবে এটা আমরা বলেছি যে না, এটা থাকবে কারণ হচ্ছে তাতে করে জনগণ জানতে পারবেন, শুধু আজকে নয়, কালকে নয়, 1, 2, 5, 10 বছর পর আমরা আশা করি কেউ না কেউ এটা দেখবেন যে কে কোন অবস্থান নিয়েছিল কোন প্রশ্নে। এবং কোথাও কোথাও কিন্তু বড় প্রশ্নের তো একমত আছে, কিন্তু মাইনর ডিটেলসের মধ্যে এসে প্রসিডিউরাল প্রশ্নে, আমি যেমন উদাহরণ দিই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের ভিন্ন মত নেই। প্রশ্ন হচ্ছে এটা গঠিত হবে কিভাবে, সেখানে খানিকটা মেকানিক্সের দিক থেকে মত পার্থক্য আছে, তাহলে সেটা স্পেসিফাই আমাদের তো জানতে হবে। আমরা জনগণকে জানিয়েছি, এনসিপির পক্ষ থেকেই বক্তব্য, কিন্তু এনসিপি মনে করে, আমি যতদূর বুঝতে পারি, যতদূর আমাদের আলোচনা, তারা হ্যার পক্ষে আছে। কি কারণে? তারা বলছেন যে এইটুকু তো অ্যাচিভ করা গেছে, এইটা যদি আমরা না করতে পারি তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা, তার কিছুই আর থাকছে না আর কি। তো সেই জন্য তারা হ্যাঁর কথা বলছেন, কিন্তু তারা সনদে স্বাক্ষর করেনি। তবে শেষ কথাটা আমি বলি, এই যে জুলাই জাতীয় সনদ, আমি এটা বারবার বলেছি, তখন এনসিপি এতে স্বাক্ষর করুক অথবা না করুক, এনসিপির পূর্বসূরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটাই এই সনদের পটভূমি। ফলে এটা এর মধ্যে তাদের ভূমিকা আছে, তারা পুরো প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত ছিলেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন। তারা বলেছেন, তাদের মত বলেছেন, একমত হয়েছেন, ভিন্ন মত হয়েছেন, তার মানে এটা তাদের এক ধরনের অংশীদারিত্ব আছে। আবার বিএনপি স্বাক্ষর করে তারা বলছে যে যখন আপনারা সাবমিট করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেটা নিয়ে তারা আবার প্রশ্ন তুলেছে। আপনি জানেন যে তারা বলেছে তারা যেখানে স্বাক্ষর করেছেন শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা তাদের মতামত নয়, যদিও তারা আবার নির্বাচনটাকে মেনেও নিয়েছেন একই দিনে, ওই যেটা আপনারা সাবমিট করেছেন তার ভিত্তিতেই। হ্যাঁ, আমরা যেটা সাবমিট করেছি সেখানে ত্রুটি বিচ্যুতি কোথায় সেটা আমাদের তো বলতে হবে, যে এই বিষয়ে একমত হওয়া যায়নি। কিন্তু আমি ভাষাগুলো ব্যবহার করলাম না, তাদের ভাষা আপনার নিশ্চয়ই না, সেটা ঠিক আছে, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলতে হয়, এটা তাদের কনস্টিটুয়েন্সির জন্য বলতে হয়, সেটা ঠিক আছে, তাদের সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। প্রশ্ন হচ্ছে যে সুনির্দিষ্টভাবে বলা হতো যে এই জায়গায় পার্থক্য, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বলা হয়েছে আমি দেখেছি কিছু কিছু ভুলও আছে, কিছু বোধ হয় খানিকটা ভুল বোঝাবুঝিও আছে। ফলে আমি ওই জায়গাটায় যাচ্ছি না এই কারণে যে এইটা পাস্ট অ্যান্ড ক্লোজড অ্যান্ড পাস্ট, যেভাবেই বলেন আপনাকে। তো আমাদের জিনিস যেটা, সেটা হচ্ছে যে এটা তো এর মধ্যে এই জুলাই জাতীয় সনদে যার যা বক্তব্য, যেখানে ভিন্ন মত আছে সেটা লেখা হয়েছে, যেখানে সকলে একমত হয়েছে সেটাও লেখা হয়েছে, কোন কোন রাজনৈতিক দল তার তালিকা আছে কোন বিষয়। ফলে বিএনপির যে সমস্ত আপত্তি, বা অন্য দলের, শুধু বিএনপি নয়, এটা বললে বিএনপির প্রতি মানে অন্যায্য করা হবে, অন্য দলে তো কিছু কিছু বিষয় আপত্তি করেছে, সেগুলি তো আছে এখানটায়। এবং এখন যেটা করা হয়েছে আদেশের মধ্যে, সেটা হচ্ছে সবগুলো যেগুলো সংবিধান রিলেটেড, কারণ এই যে 84টা তার মধ্যে সংবিধানের বাইরের বিষয় আছে, কিছু কিছু অধ্যাদেশ দিয়েও করা হচ্ছে। এটা রাজনৈতিক দলগুলো একমত হয়েছিলেন যে কিছু আদেশ দিয়ে করা হবে, অফিস অর্ডার যেটাকে আমরা বলি, কিছু অধ্যাদেশ দিয়ে করা হয়েছে কিছু কিছু অধ্যাদেশ দিয়ে। আর সংবিধানের বেশ কিছু বিষয় যেহেতু জনগণের অংশগ্রহণটাকে আরও নিশ্চিত করা দরকার, তো সেটা কি, যেমন ধরেন রাজনৈতিক দল, আমরা 30টা রাজনৈতিক দল ওই জোটের সাথে কথা বলেছি, এখন তারা একটা বড় অংশের প্রতিনিধিত্ব করেন, নিঃসন্দেহ করেন, কিন্তু আবার এর বাইরেও তো লোক আছে, তাদের মতামত নিতে হবে। জনগণের যে ক্ষমতা, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। মানুষ একবার, বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করেছে। আমরা বলছি যে গণভোটের মধ্যে দিয়ে তারা আরেকবার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা এক্সারসাইজ করবে, যে কারণে লক্ষ্য করুন, ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ বলে 180 দিন কাজ করবে। খুব লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে তাদেরকে। কারণ কি? কারণ হচ্ছে যে একটা সংসদ তার অ্যামেন্ডমেন্টের পাওয়ারটা থাকে, সেটা আবার আপনি আদালতে প্রশ্ন করতে পারেন, তাই তো? আর সেটা খুব লিমিটেড, সেটা কিন্তু সে পারবে না মূলনীতির পরিবর্তনের। কিন্তু সেটাই যে সে মানবে তার কি গ্যারান্টি আছে, যারাই ক্ষমতায় যান না কেন? মানে সেটা রাজনৈতিক দলদেরকে বলুন, জিজ্ঞাসা করুন। একটি 9 মাসেরও বেশি সময় প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছেন, এবং আমি বিশ্বাস করি তারা নিঃসন্দেহ করবেন। কেন আমি বিশ্বাস করি বলুন?
দেখুন জিল্লুর, জাতীয় ঐকমত্য কমিশন যখন তৈরি হয় তখন অনেক লোক অত্যন্ত নেতিবাচক মন্তব্য করেছেন। অনেক লোক বলেছেন, ব্যক্তিগতভাবে আমাকে কেউ বলেছেন যে 2 দিন এদের বসা রাখতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে আমরা যখন দলগুলো এবং জোটগুলোর সাথে আলাদা আলাদা কথা বলছি, তখন অনেকে আমাদেরকে বলেছেন যে দরজার আড়ালে কী হয় তা তো টের পাই না, কিন্তু এটাও কিন্তু খুব ওপেন ছিল। প্রত্যেকটা আমরা ব্রিফ করিনি, রাজনৈতিক দলগুলো ব্রিফ করেছে, তারা যা বলতে চেয়েছে বলেছে, তারা ভেতরে কি বলেছে। তখন আমাকে বলেছে ওই ভেতরে বলে পারছেন, 2 দিন পরে পারবেন না। আমরা 30টা রাজনৈতিক দলকে নিয়ে যখন বসার কথা বললাম, অনেকে আমাকে বললো যে সত্যি সত্যি আক্ষরিক কথা ওকে একজন বলেছেন যে একটু বাড়ি চেয়ার নিয়ে বসেন। 54 সালে পার্লামেন্টে গিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। আমি বলছি না, আমি তা মনে করি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা আছে এবং তারা সেই আন্তরিকতা দেখিয়েছেন। 9 মাস ধরে নিজেদের সাংগঠনিক বহু ক্ষতি স্বীকার করে রাষ্ট্র সংস্কারের জন্য তারা আলাপ আলোচনা করেছে, সহনশীল আচরণ করেছেন, প্রত্যেকের প্রতি প্রত্যেকে শ্রদ্ধাশীল থেকেছে। তারপরে আপনার কি মনে হয় যে তারা এখান থেকে বিচ্যুত হবেন? আমি কিন্তু এখন পর্যন্ত এই নেতিবাচক ধারণা থেকে শুরু করতে চাই না। আমরা 2026 সালে আছি, 2024 সালের গণ অভ্যুত্থান ঘটেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আকাঙ্ক্ষাটা, জনগণের আকাঙ্ক্ষাটা তো তারা বুঝতে পারেন, তারা তো রাজনীতি করে, দল করে। একটা 12 তারিখের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে যেমন আশাবাদ আছে, অনেকের মধ্যে শঙ্কাও আছে যে শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হয়। এবং অনেকে মনে করেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে মিলিয়ে ফেলাটা একটা জটিলতা তৈরি হবে। কারো কারো মধ্যে বিভিন্ন সময় আমাদের এখানে আলোচনা করেছেন যে গণভোট সম্পর্কে মানুষ অ্যাওয়ারই না। তারপরে এই যে 4টে বিষয়ে সে হ্যাঁ না ভোট দেবে, সেটা সে কতখানি বুঝে না বুঝে মানে দেবে কিনা। আবার এই প্রশ্ন আছে যে যতগুলো বিষয় এই যে সবার ঐকমত্যের ভিত্তিতে যেটা আপনারা চার্টারে নিয়ে এসেছেন, সেটা সবগুলো বিষয় একজন ইন্ডিভিজুয়াল তো একমত নাও হতে পারে। তো তার রিফ্লেকশনটা কিভাবে হবে? যে 10টা বিষয় থাকলে আমি 8টা বিষয়ে একমত, 2টো বিষয়টা আমি সেটা আমি কিভাবে প্রকাশ করব? সো এই জায়গাগুলো, এবং এখন আপনারা যেহেতু ক্যাম্পেইনে আছেন, আপনি নিজেও ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অন্যান্যরাও যাচ্ছেন, সরকারের মানুষকে কতটা মানে এই বিষয়ে অবহিত করতে পারলেন, সচেতন করতে পারলেন বলে মনে হয়, সেটা আমি একটু বুঝতে চাই। অনেকগুলো প্রসঙ্গ একটা একটা করে বলি। প্রথম কথা হচ্ছে, যারা বলছেন যে কেউ তো ভুল করে বলছেন 4টা প্রশ্নের উত্তরে একসঙ্গে হ্যাঁ না দেবেন। 4টা প্রশ্ন নাই, কিন্তু প্রশ্ন একটা। প্রশ্নটা খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা। আমি আরো প্লেন করে পরে বলবো যে আসলে প্রশ্নটা কি। কিন্তু এমনকি ব্যালটে যেখানে আছে 4টা বিষয় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ এইগুলো আছে। তার মধ্যে যেটা একটা হচ্ছে যে যেহেতু, যেমন 2 নম্বরটা আমি বলি, দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয়টা বলা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তাই তো? এইটা নিয়ে যেহেতু একটা বড় রকমের মত পার্থক্য আছে, এটাকে আলাদা রাখা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে এটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে এই জাতীয় সংসদ নির্বাচন, সেই জন্য এটা স্পষ্ট করে আলাদা করা হচ্ছে। আবার যেমন ধরেন কিছু কিছু বিষয় হচ্ছে খুব প্রাতিষ্ঠানিক বিষয়, সেটা কি? নির্বাচন কমিশন কি স্বাধীন হবে, পিএসসি কি স্বাধীন হবে, এই প্রশ্নগুলো। আর কিছু হচ্ছে ধরেন আপনার একেবারেই গভর্নেন্সের মেকানিক্স, প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, কিংবা ধরেন নারী প্রতিনিধিত্ব কতটা পাবে, ডেপুটি স্পিকার হবে দল থেকে, বিরোধী দল থেকে কিনা। এই যে প্রশ্ন, এই যে বিষয়গুলো, এগুলোকে একত্র করেই হ্যাঁ না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে আসলে লোকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে সহজ ভাষায় যে এইগুলি করলে যে পরিবর্তন হবে, আপনি সেই পরিবর্তনটা চান কি চান না। এটাই হচ্ছে সহজ কথা। একেবারে সহজ বিষয় হচ্ছে আপনি কি বিদ্যমান ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন চান না চান না? এখন বলবেন যে এত কিছু, 2টায় একমত হলাম, 2টায় দ্বিমত করলাম, আমি প্রতিষ্ঠানের স্বাধীনতা চাই। না, প্রতিষ্ঠানের স্বাধীনতা চাইবেন কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদ অফুরন্ত রাখবেন, এটা হবে না। সংবিধান এরকম না, সংবিধান একটা কম্পোজিট জিনিস। আচ্ছা, এতগুলি বিষয়, 48টা বিষয় আপনারা দিয়েছেন, খুব ভালো। তিউনিসিয়াতে 2022 সালে একটা রেফারেন্ডাম হয়েছে একটা কনস্টিটিউশন নিয়ে, সেখানে 140টা অনুচ্ছেদ আছে। আপনার কি মনে হয় যে সকলে
140টা বুঝে জেনে বিবেচনা করে 138টা একমত, 2টা একমত এইভাবে বিবেচনা করেছে। আচ্ছা, তিউনিসিয়া এক্সেপশন না, তিউনিসিয়া এক্সেপশন নয়। কেনিয়াতে যে রেফারেন্ডাম হয়েছে কনস্টিটিউশন নিয়ে, সেইখানে সব মিলে 260টা অনুচ্ছেদ আছে। প্রশ্ন হচ্ছে, যখন আপনি এরকমই আরও উদাহরণ দিতে পারি, আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। একটা যেমন খুব সকলে অনেকে জানেন বলে আমি বলছি, যখন আপনার তুরস্কে 2017 সালে গণভোট হলো, সেই গণভোট কি হয়েছে? আসলে ব্যাপকভাবে সংবিধানের সংশোধন হয়েছে, কিন্তু নির্বাহী বিভাগের ক্ষমতা অভাবনীয়ভাবে বেড়েছে, বিচার বিভাগের মানে কর্তৃত্ব কমেছে, লেজিসলেটিভ বডি, আইনসভা। 18টা প্রশ্ন, একটাই উত্তর, হ্যাঁ অথবা না। কারণটা কি জানেন? এগুলি খুব ইন্টার রিলেটেড বিষয়। ক্ষমতার ভারসাম্য আমি তৈরি করব কি করব না, সেই প্রশ্ন প্রধানমন্ত্রী আদৌ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন কিনা, এটার সঙ্গে সংশ্লিষ্ট। তাহলে একটা কম্পোজিট বিষয় হিসেবে যদি দেখেন আপনি, সংবিধান তো একটা কম্পোজিট জিনিস। 1991 সালে যখন গণভোট হয়, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশ প্রবেশ করে, এটা কি এক লাইন লিখে হয়েছিল? তা তো নয়। আরও দুটো গণভোটের কথা, 18 দফা 19 দফা। 18 দফার সবগুলি কি ছিল? ব্যালট। আমার নেতৃত্বের প্রতি আস্থা আছে কিনা এবং আমার কর্মসূচির প্রতি, কর্মসূচি কী ছিল? জেনারেল জিয়াউর রহমানের কথা বলেন, এরশাদ সাহেবের কথা বলেন, তাদের তো কর্মসূচি 18-19 দফা। তো 18-19 দফার আমি 17 দফা একমত, এক দফা, এইভাবে কি বিবেচিত হয়েছে? হয়নি, হয় না। যারা এগুলি বলছেন, আমি একটু মানে কখনো কখনো ব্যথিত হই, কখনো কখনো বিস্মিত হয়েছিল যে আপনারা তো জানেন পৃথিবীতে সংবিধান, এটা তো একটা আর্টিকেল চেঞ্জ হচ্ছে না। যে প্রস্তাব করা হয়েছে জুলাই জাতীয় সনদে এবং আদেশে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা বড় আকারের সংস্কার। আমরা তো সংশোধনী বলছি না। সংশোধনী হলে না হয় আপনি একটা দুটো ক্লজ দিয়ে করতে পারতেন, যে আচ্ছা ঠিক আছে, এটা 3টা অনুচ্ছেদ আমরা বদলে দিলাম। তা হচ্ছে না। বিচার বিভাগ স্বাধীন হবে কিনা, তার সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত। বিচার বিভাগকে কী করে বিচারপতিদের নিয়োগ করা হবে, অধস্তন আদালত কে নিয়ন্ত্রণ করবে, বিচার বিভাগকে যে সচিবালয় করা হয়েছে, সেই সচিবালয় কোথার থেকে টাকা পাবে? সে কি আপনার কনসলিডেটেড ফান্ড থেকে পাবে, নাকি এখনও তাকে অপেক্ষা করতে হবে ইসের জন্য, ওই আইন মন্ত্রণালয়ের জন্য? এখন এটা তো আমি এই একটা বাক্যে একটা জিনিসে আমি অন্তত 4টা অনুচ্ছেদ আপনাকে দেখা দিতে পারবো যে 4টা অনুচ্ছেদ বদলতে হবে আপনাকে। এইটা হচ্ছে শেষ কথা, যেটা যে লোকজনের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি কিনা, খুব ভালো জিনিস। লোকজনের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। গত কিছুদিনে আমি অন্ততপক্ষে বলতে পারি, গত 2-2.5 সপ্তাহের মধ্যে আমি যেটা দেখেছি, 2.5 সপ্তাহ 3 সপ্তাহ আগে মনে হচ্ছিল যে গণভোটের বিষয়টা একটু পিছিয়েই পড়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা, আসন বন্টন, এটা সেটা স্বাভাবিক। একটা এতদিন পরে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে, তো সকলে তো উৎসাহ নিয়ে সেগুলির খোঁজখবরই রেখেছেন। এখন কিন্তু সেটা হচ্ছে না। এটা দুটো জিনিসই লোকজনের চোখের সামনে আসছে এবং আগামী দিনগুলোতে আসবে। কারণ কি? কারণ হচ্ছে যে লোকজন জানতে চান। কিন্তু এই যে আপনি প্রশ্ন করে লোকে যে গণভোট কি ভাই, কিসের ভোট দিতে হবে, আমি বলি যে হ্যানার ভোট, এই গণভোটের মতো কঠিন শব্দের দরকার নেই। কিসে, এই যে জানতে চাইলেন, এটা কিন্তু তার আগ্রহ, অংশগ্রহণ করতে চান উনি। আমাদের কাজ হচ্ছে সেটা জানানো। আর রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ যে, এবং সেটা তারা করছেন, তারা বলছেন, তারা হ্যাঁ ভোটের কথা বলছেন, তো আর একটু মানে এগিয়ে জনগণের কাছে এটা বলুন যে আসলে কি পরিবর্তন হবে। কারণ আপনারাই স্বাক্ষর করেছেন, আপনারাই অংশগ্রহণ করেছে, আপনারাই এটা নির্ধারণ করে দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশন কিংবা ধরুন তার দায়িত্বে থাকা, এক অর্থে দায়িত্বে থাকা হিসেবে আমি বা আমাদের অন্য সদস্যরা কিংবা অধ্যাপক ইউনূস নির্ধারণ করেনি, আপনারা করেছেন। সো আপনি বলছেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে, এটা কি আপনি গণভোটকে বিবেচনা করে বলছেন, না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একই বিবেচনা থেকে বলছেন, যেখানে রাজনৈতিক দলগুলোর জয় পরাজয়ের হিসেব নিকেশ আছে, আর তো নির্বাচনটাকে গ্রহণযোগ্য হতে যাচ্ছে বা অবাধ সুষ্ঠু হতে যাচ্ছে কিনা, এটা প্রশ্ন। আপনি একটু আগে অনুকূল পরিবেশের কথা বলছিলেন। একটা ভালো নির্বাচন করবার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সেই পরিবেশটা আসলে তৈরি হয়েছে কিনা, বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি?
আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিছু চ্যালেঞ্জ থেকে গেছে। যেমন ধরুন গত সরকার, গত ফ্যাসিস্ট সরকার, এটা আমাকে স্পষ্টভাবে বলা দরকার, শেষের দিকে 16 বছর তো অবশ্যই, শেষের দিকে জুলাই আগস্টে যেই পরিমাণ অস্ত্র তাদের অনুসারীদের হাতে তুলে দিয়েছেন সেটা উদ্ধার করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি আশা করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে যারা যুক্ত তারা সেটা বিবেচনায় নেবেন। অপরাধীদের এক ধরনের মানে আনাগোনা শুরু হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে, এই চ্যালেঞ্জগুলো আছে এখানে। জিলুর খেয়াল করে দেখুন, আমরা এটা বিস্তৃত হই, যে কোনো দেশে একটি কর্তৃত্ববাদী সরকার থেকে যখন গণতন্ত্রের উত্তরণের ট্রানজিশনাল পিরিয়ডটা খুবই সেন্সিটিভ, ক্রিটিক্যাল এবং সবসময় খুব পিসফুল হয় না, সবসময় পিসফুল হয় না। ইন্দোনেশিয়াতে যখন সুহার্তো রেজিম থেকে ডেমোক্রেসিতে গেছে, 2.5 বছর ধরে ওইখানে সহিংসতা চলেছে, তার মধ্যে আবার নির্বাচনও হয়েছে। ইরাকে আমরা একটা সিভিল ওয়ার প্রায় দেখতে পেয়েছি, তাই তো? কিংবা ধরেন আপনি সুদানের অবস্থা আমরা তো জানি। পৃথিবীর অভিজ্ঞতাগুলি হচ্ছে যে যত বেশি কঠিন, যত বেশি ব্যক্তিতান্ত্রিক হয়, তার থেকে ট্রানজিশনটা তত বড় চ্যালেঞ্জিং হয়ে যায়, খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং ট্রানজিশনাল গভর্নমেন্টকে এই চ্যালেঞ্জ ফেস করতে হয়। এখন ট্রানজিশনাল গভর্নমেন্ট একা সেটা ফেস করতে পারে না, সেই জন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকাটা পালন করতে হবে। আপনি যদি আমাকে অ্যালাউ করে একটু সময় দেন, আমি বলি বাংলাদেশের 2026 সালের নির্বাচন কেমন নির্বাচন? পৃথিবীতে নির্বাচন হয় 3 ধরনের। একটা হচ্ছে স্ট্যাটাস কোর নির্বাচন, আমরা জানি ফল কী হবে। সিঙ্গাপুরের আগামীতে যে নির্বাচন হবে তার ফল আমরা জানি, গত নির্বাচনের ফলও আমরা আগেই জানতাম। যখন মেক্সিকোতে 50 বছরের বেশি সময় ধরে PRI ক্ষমতায় ছিল, আমরা জানতাম ফলাফল কী হবে। এরকম অনেক দেশ আছে। রাশিয়া থেকে নির্বাচন হলে আমরা জানি তো কী ফল হবে। এগুলো হচ্ছে স্ট্যাটাস কো। কোনো না কোনোভাবে হয় জোর করে অথবা আদর্শিকভাবে একভাবে স্ট্যাটাস কো, যেটা আমরা বাংলাদেশও জানতাম বিগত 3 বছর, মানে এই যে 3টা, এগুলো আমি নির্বাচন বলি না, এগুলো কোনো নির্বাচনই নয়। স্ট্যাটাস কোন ইলেকশন, আর কি কিছু হয় রেফারেন্ডাম ইলেকশন। কীরকম? যারা ক্ষমতায় আছেন তারা একটু দীর্ঘ সময় ধরে থেকেছেন, কিন্তু সিস্টেমটা ফেয়ার আছে, লোকজন সেটার সুযোগ নিয়ে তারা একটা না বলতে পারবেন, স্ট্রেইট পার্টিগুলিকে বলতে পারবেন যে ক্ষমতাসীন নো। লাস্ট ব্রিটিশ ইলেকশন ইজ এ রেফারেন্ডাম ইলেকশন। দীর্ঘদিন টরি গভর্নমেন্ট ছিল লেবার পার্টির হয়ে, লোকজন আসলে কী করলো, লেবার পার্টি যে ঐতিহাসিক বিজয়টা অর্জন করলো কী কারণে, সেও তো প্রস্তুত ছিল কিনা আমার মনে হয়, মাঝে মাঝে প্রশ্ন ওঠে। তাহলে রেফারেন্ডাম ইলেকশন হচ্ছে আপনি ইনকামমেন্টের বিরুদ্ধে ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছে। আর কিছু ইলেকশন হচ্ছে ফাউন্ডেশনাল ইলেকশন। সাউথ আফ্রিকা যখন অ্যাপারথাইড রেজিম, বর্ণবাদ রেজিম থেকে বেরিয়ে এসে যে নির্বাচন করেছে, এটা হচ্ছে ফাউন্ডেশনাল ইলেকশন। কেনিয়া যখন একটা ডেমোক্রেসির দিকে গেছে, এটা হচ্ছে ফাউন্ডেশনাল ইলেকশন। বুঝছে? বাংলাদেশে যেটা হওয়ার কথা ছিল 72-73 সালে, যে একটা ফাউন্ডেশনাল ইলেকশন হবে। ফাউন্ডেশনাল ইলেকশন মানেটা কি? ফাউন্ডেশনাল ইলেকশন একটা দেশের পথরেখা নির্ধারণ করে দেয়, আমরা কোথায় যাব। পারফেক্ট হবে না, কিন্তু ফাউন্ডেশনাল ইলেকশন কেবল কারা ইলেকশনটা অর্গানাইজ করলো সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছেন কিনা যে কেবল ক্ষমতায় যাওয়াটাই এই নির্বাচনের লক্ষ্য নয়, সেটা স্ট্যাটাস কো বা রেফারেন্ডামে। কিন্তু এই জায়গায় ফাউন্ডেশনাল ইলেকশনের লক্ষ্যটা হচ্ছে আসলে আমরা সকলে মিলে দেশের স্বার্থে, হ্যাঁ কেউ জিতবেন কেউ হারবেন, এটাই তো নির্বাচন, কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে যে এইখান থেকে আমরা একটা নতুন যাত্রা করছি। এই যে আপনি বললেন 3টা নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই জায়গা থেকে আপনি বেরোবেন কী করে? বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনবেন কী করে নির্বাচনী ব্যবস্থার মধ্যে? আপনি কি করে নির্ধারণ করবেন যে ক্ষমতায় যাওয়া, হ্যাঁ সেটা কি? সেটা হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন, লাইসেন্স টু রুল নয়। এই যে পার্থক্যটা করবেন, কীভাবে করে? সকলে মিলে করবেন। এটা কিন্তু ট্রানজিশনাল গভর্নমেন্ট করে দেবে তা না। ট্রানজিশনাল গভর্নমেন্ট তো ট্রানজিশনাল গভর্নমেন্ট, সেটা চলে যাবে, কিন্তু আপনারাই তো দেশ চালাবেন, তাই না? তাহলে আপনারা বলুন, আপনারা সকলে মিলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসুন, একসাথে টেবিলে যদি বসতে পারেন খুবই ভালো। একসঙ্গে তো বসেছেন আপনারা মাসের পর মাস, তাহলে আসেন বসেন, চিন্তা করুন, এটা সম্ভব। না বসেও যেটা করা যায়, কনসেপচুয়ালি এটা
ইসে করা, যে এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটা কালো অধ্যায় একটাকে আমরা বন্ধ করব, আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব, যেখানে রাষ্ট্র নিপীড়ক শুধু না, ভয়াবহভাবে ব্যক্তিতান্ত্রিক, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, করে দেওয়া হয়েছে, নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা নেই। দেখুন কি ভয়াবহ জিনিস, এই যে তদন্ত করে দেখা গেল একটা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এক ব্যক্তির ইচ্ছায় নিয়োগ হয়েছিল। রাজনৈতিক দলগুলোকে বলা হচ্ছে আপনার নাম দিন, কেউ নাম দেয় না এই লোকটার। তৎকালীন তথাকথিত প্রধানমন্ত্রী একটা নাম দিয়েছেন, তাকে করা হয়েছে। এটা বন্ধ করতে হবে, সেটা হচ্ছে গণভোটের মধ্যে দিয়ে সংস্কার। কিন্তু তার আগেই আপনাকে এই আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। আমি 2026 সালের নির্বাচনকে সেই রকম একটা নির্বাচন মনে করি, ফাউন্ডেশনের। আপনি সেটা মনে করছেন এবং এগুলো হয়তো দেশের জন্য অবশ্যই কল্যাণকর হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের যারা স্টেক হোল্ডার, বড় দুটো শক্তি, আমরা যদি বিএনপি এবং জামাতকে এখন দেখি যে তাদের মধ্যকার যে বৈরিতা, আওয়ামী লীগ একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, আওয়ামী লীগ এবং তার আমি আপনি কিছু মনে না করলে একটু ইন্টারাপ্ট করি। এটা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি নয়, জনগণ। এটা বলে আমরা শুরু করলে আমরা কিন্তু অনেক জনগণ, বাট জনগণকে রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে বলেই আসলে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো গিয়েছে, জনগণ সেই অর্থে অংশ নিতে পারেনি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিএনপি এবং জামাতের মধ্যে যে বৈরিতা দেখছি, এবং তাদের তো দুটো অ্যালায়েন্স আছে, অন্যদিকে আওয়ামী লীগ এবং তার মিত্ররা নির্বাচনী প্রক্রিয়ার একেবারেই বাইরে, রাজনৈতিক প্রক্রিয়া তো তাদের এখন কোনো স্পেস নেই, এবং সরকারের অনেক দুর্বলতা প্রকাশ পেয়েছে। একটা ভালো নির্বাচন করবার জন্য অবশ্যই প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্ব অনেক বেশি, কিন্তু গত 17 মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সেই অর্থে কোনো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। চোখের সামনে এক একটা ঘটনা ঘটেছে, তারা চেয়েছে দেখেছে, এবং তারপরে ঘটনা ঘটে যাওয়ার পরে হয়তো আমরা সরকারের প্রতিক্রিয়া দেখেছি। তো এরকম অবস্থায় মাত্র কয়েকদিন আছে, 1 মাসও নেই, আপনি একটা ভালো মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা যদি বলি, সেটার ব্যাপারে কতখানি আশাবাদী? আপনি কি 17 মাস দিয়ে বিবেচনা করবেন না 16 বছর 17 মাস দিয়ে বিবেচনা করবেন? কারণটা আপনাকে আমি বলি, 16 বছর তো আমাদের কারোই পছন্দের ছিল না। এবং না পছন্দের বিষয় না জিল্লুর, গত 16 বছরে আপনি পুলিশকে যেভাবে ধ্বংস করে ফেলেছেন, এটাকে দলের হিসেবে পরিণত করেছেন, সেটা কি 16 মাসে সম্ভব এটা ক্লিয়ার করা? সেটা সম্ভব নয়। এই সরকার কি পারত? হ্যাঁ, খুব রোবাস্ট এবং খুব ড্রাস্টিক অ্যাকশনের মধ্যে চলে গেলে পারত। কিন্তু যেখানে পরাজিত শক্তি ক্রমাগতভাবে হুমকি তৈরি করছে, প্রতিবেশী দেশে আছেন বলে মনে হয়, আমি জানি না যে এই পলাতক সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি তো প্রতিবেশী দেশে আছেন, সেটা প্রতিবেশীরাও বলে, ভালো বললে ভালো, কেন আছে সেটাও প্রশ্ন আমাদের তুলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এই বিষয়ে আপনার সাথে কিন্তু আমি দ্বিমত করছি না, আমি কোনো অবস্থাতেই কন্ডোন করছি না যে এইটা, কিন্তু এইটা বলাই কি যথেষ্ট যে 17 মাসে কেন হলো না? বরঞ্চ আমরা প্রশ্ন করি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার মধ্যে দিয়ে পুলিশকে দলীয় হাতিয়ারে পরিণত করার কারণে যে এই সিরিয়াস হ্যাভকটা হয়েছে, আপনি কি দেখুন এত কিছুর পরও এই যে মব আক্রমণ ইত্যাদি ইত্যাদি যেগুলি হচ্ছে, এগুলি কোনোটাই গ্রহণযোগ্য নয়, কোনোটাই গ্রহণযোগ্য না। আমার পরের কথাটাতে যেন কোনো অবস্থাতে মনে না হয় যে আমি কন্ডন করছি। রেট্রিবিউশন বাংলাদেশে গত 17 মাসে পৃথিবীতে যে সমস্ত জায়গায় ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে ভায়োলেন্সের মধ্যে দিয়ে, সেইখানের তুলনায় প্রায় নন এক্সিস্টেন্ট। আমি আবার বলি নন এক্সিস্টেন্ট। আইসিজি রিপোর্টটা প্রথম বা দ্বিতীয় রিপোর্ট যেটা 2024 সেখানেও বলা হয়েছে। কারণটা কি জানেন? আপনি দেখুন সাধারণত কি হয়, আমি ইন্দোনেশিয়ার কথা বললাম, আমি ইরাকের কথা বললাম, অন্য দেশগুলো আপনি সুদানের তো এখন একটা গৃহযুদ্ধ চলতেছে, তাই না? সেই সমস্ত জায়গাতে আমরা যেগুলো দেখেছি যে এই রেট্রিবিউশনটা হয়, প্রতিহিংসার যে ভয়াবহতাটা আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ সেটা করতে দেননি বা তাতে অংশ নেন নাই। এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা অকস্মাৎ বললে হবে না যে এই যে 1000 ঘটনা ঘটেছে এটাই একেবারে ভয়াবহ কাণ্ড। 1000টা কেন, একটা ঘটনাও না ঘটা উচিত ছিল, তাহলে আমরা আরও বেশি দ্রুততার সঙ্গে অগ্রসর হতে পারতাম। ফলে আপনি যে
আশঙ্কার কথা বলছেন, সরকারের যে প্রস্তুতি আছে কিনা, হ্যাঁ সরকারের প্রস্তুতিতে ঘাটতি আছে, সরকারের দুর্বলতা আছে, অবশ্যই আছে। এই সরকারের দুর্বলতা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। অনেক কিছু করা যেত, করা যায়নি, বিভিন্ন কারণে করা যায়নি। একসময় হয়তো এগুলো নিয়ে আমরা আরও গভীরভাবে আলোচনা করতে পারবো। কিন্তু বড় কথা যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে শুধু সরকারকেই নির্বাচনটা করতে হবে কেন? আপনি তো শুরু করেছিলেন, তাই না, যে বড় দুটা স্টেক হোল্ডার আছে। তো এই দুইটা স্টেক হোল্ডারের দায়িত্ব আছে না, শুধু তারা নয়, জনগণ যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা তো চান একটা নির্বাচন। এই বিষয়ে কারো কি সংশয় আছে? আমার নাই। মানুষ চান। তাহলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার একটা কিছু চাচ্ছে, আপনি যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেক হোল্ডার হন, আপনার কাজ কি? আগের কথাটাই ফিরে যাই, এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন। এর দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর, সকলের। ফলে নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে হয়, একা সরকার পুলিশ নামিয়ে, সেনাবাহিনী নামিয়ে, ভিডিপি নামিয়ে, বিজেপি নামিয়ে করবে না। মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সে করতে হবে। আর এই যে আপনি মানে এটা করার জন্য যে প্রক্রিয়া, হ্যাঁ সরকার সেটা করছে, দুর্বলতা আছে, অসম্পূর্ণতা আছে। আমি শুরুতে বলেছি, যেমন এই যে অসংখ্য অবৈধ অস্ত্র, এগুলো উদ্ধার করা হয়নি, এটা করা জরুরি। অবিলম্বে সেই জন্য ড্রাইভ দেওয়া দরকার, আমি মনে করি। তাই এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি যে বিভিন্নভাবে সরকারের উপর যে চাপ তৈরি করা হয়, সরকারের বাইরের শক্তিগুলো সরকারের উপর চাপ তৈরি করে, সেটাও একটা বিবেচ্য বিষয়। সামাজিকভাবে কিছু শক্তি তৈরি হয়েছে, যে কোনো ট্রানজিশনের সময় তাই তৈরি হয়, সেটাই তৈরি হয়েছে বাংলাদেশে। এবং তারা এক ধরনের চেষ্টা করছেন এই যে ডাইনামিক্সটাকে শেপ করে দেওয়ার জন্য। তো সেই বিবেচনার থেকেই আমার কাছে মনে হয় যে সকলে মিলে চেষ্টা করলে করা যাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটার কথা আপনি এখনো বলেন নাই, সেটা কি জানেন? সেটা হচ্ছে পরাজিত পলাতক শক্তির উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি এখন, তারা কি করতে চান? কারণ তারা একটা ডিস্টেবিলাইজিং ফোর্স, এটা আপনাকে মনে রাখতে হবে, একটা ম্যাসিভ ডিস্টেবিলাইজিং ফোর্স। তাদের হাতে যে অর্থ আছে, তাদের হাতে আমার ধারণা প্রচুর অস্ত্রও আছে, এবং ওই যে বললেন না যে পার্শ্ববর্তী দেশের আনুকূল্য আছে, এগুলি তো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আসলে, এই চ্যালেঞ্জটা কার? শুধু সরকারের জন্য এটা চ্যালেঞ্জ না, এটা সকল রাজনৈতিক শক্তির জন্য চ্যালেঞ্জ। কিন্তু রাষ্ট্র চালনার অ্যাপারেটাস তো সব সরকারের নিয়ন্ত্রণ, এবং সরকারকে আপনি যেমন প্রতিশোধ প্রতিহিংসার কথা বললেন এবং ঘৃণা যদি এগুলো বলি, তো এখানে এক ধরনের রিকনসিলিয়েশনের এই জায়গাটা তো সরকার একটু ফোকাস করতে পারতো। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি কথা বলছি, আমি আপনাকে থামাবো। আপনি রিকনসিলিয়েশন শব্দটা বলেছেন, কার সাথে রিকনসিলিয়েশনের কথা বলছেন আপনি? আমি জানি না, কারণ আমরা দেখেছি যে আপনি আমাকে সরকারের আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি, তারা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া কিরকম হবে সেটা দেখতে সাউথ আফ্রিকাও গিয়েছিলেন। না সেটা জান, কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো তাদের প্রতিনিধিত্ব করছি না এই মুহূর্তে, আমি আমার প্রতিনিধিত্ব করছি। সেই অর্থে আমাকে বলুন, পৃথিবীতে কোন জায়গায় রিকনসিলিয়েশন হয়েছে যেখানে দুই পক্ষ, অর্থাৎ যারা পারপেট্রেটর, তারা ক্লিয়ারলি অ্যাকনলেজ করেন নাই যে তারা পারপেট্রেটর? আমাকে একটা উদাহরণ দেন। পারবেন না। কারণ কি জানেন? সেটা সাউথ আফ্রিকা দেখুন, সবচেয়ে সাকসেসফুল। অনেক জায়গায় আপনার ট্রানজিশনাল জাস্টিস প্রসেসের মধ্যেই তো রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। তো সব জায়গায় সাকসেসফুল হয়েছে তা কিন্তু না। মানে আমরা মাঝে মধ্যে ভাবি, এমনভাবে কথা বলি যে যেন পৃথিবীতে কোনো রকম একটা সাউথ আফ্রিকায় গিয়েছিলেন সেজন্য, যে কোনোভাবে একটা রিকনসিলিয়েশন করার জন্য আমরা কথাবার্তা বললি, একেবারে সর্বত্র সফল হয় নাই। সাউথ আফ্রিকাতে হয়েছে, আরও দু এক জায়গায় হয়েছে, কোথাও কোথাও খুব ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যারা পারপেট্রেটর, যারা এই কাণ্ডগুলি ঘটিয়েছে, ভয়াবহ অপরাধ করেছে, তাদেরকে প্রথম স্বীকার করতে হবে। আপনি কি গত জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত কারো কাছ থেকে কোনো রকম অনুশোচনা দেখতে পেয়েছেন? কারো কাছে ক্ষমা প্রার্থনার কোনো ভঙ্গি দেখতে পেয়েছেন? উপরন্ত পলাতক একজন ব্যক্তি প্রতিদিন উত্তেজনা সৃষ্টি করছেন, সহিংসতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। তো রিকনসিলিয়েশনের ফার্স্ট স্টেপটা কোথা থেকে আসবে? আসবে যে অ্যাকনলেজমেন্ট, পারপেট্রেটরদের অ্যাকনলেজমেন্ট অফ যে ট্রুথটা কি? ট্রুথটা হচ্ছে আপনারা এই কাণ্ডটা করেছেন,
মানুষ মারা গেছে, আপনারা 16 বছর ধরে এই ভয়াবহ কাণ্ডগুলি করেছেন, তাকে তো স্বীকার করতে হবে। মাত্রা নিয়ে হয়তো ভিন্ন মত তাদের থাকতে পারে, কিন্তু আমরা কিছুই করি নাই, সবই কি তারা কি বলেন, টেররিস্ট বলেন, টেররিস্ট এগুলি করেছে। তারপর আপনার রিকনসিলিয়েশন কার সাথে করবেন বলুন? বাট সরকার কি এখানে তার অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হয়েছে, যে কারণে আজকে ইলেকশনের সময় এসেও এই কথা জোর দিয়ে কেউ বলতে পারছেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, একটা শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব? ঝামেলা হতে পারে, সব নির্বাচনই বাংলাদেশে অতীতে হয়েছে, কিন্তু আশঙ্কা মানুষ এই যে পরাজিত শক্তির কথা বলছেন যে তারা যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে, বা এখন যারা নির্বাচনী লড়াই আছে তারাও একে এক অপরের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তুলছে, এবং বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড তো সাম্প্রতিককালে ঘটেছে, তো তার মধ্যে প্রার্থীও আক্রান্ত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সো সেই জায়গা থেকে সরকার কি আসলে এই জায়গাটা আপনি কি মনে করেন যে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল না? অনেক কাজ করেছে, অনেক দিকে মনোযোগ দিয়েছে, কিন্তু যেখানে আসলে যদি তার নির্বাচনটা অগ্রাধিকার হতো, একটা ভালো নির্বাচনটা অগ্রাধিকার হতেই হবে এরকম কথা নাই। নির্বাচনটা একটা প্যাকেজের অংশ হিসেবে আপনাকে দেখতে হবে। যদি নির্বাচনে অগ্রাধিকার হতো তাহলে সংস্কারের প্রশ্ন আলোচিতই হতো না, বিচারের প্রশ্নও আলোচিত হতো না। তাহলে আপনি বলুন তাহলে কি সরকার রাজনৈতিক দলগুলোর কাছে মাথা নত করে আসলে নির্বাচনের কাছে গেল? না না, তা নয়। আপনি যদি বলেন যে নির্বাচনটাই হওয়া উচিত ছিল অগ্রাধিকার, তাহলে কি করা উচিত ছিল? তাহলে প্রথম দিন থেকে নির্বাচনের ব্যবস্থা করা উচিত ছিল। এই যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার দিকে মনোযোগ দেওয়ার দরকারই ছিল না। এটা নির্বাচিত সরকার এসে করলে তাই কি নৈতিকভাবে কি সেটা তিনটা কাজই করতে হবে, তিনটা কাজ সমান্তরাল গতিতে করবেন। এখন দক্ষতার দিক থেকে যদি আপনি বলেন যে প্রায়োগিকভাবে যে নির্বাচন করার ক্ষেত্রে অন্যান্য যে কাজগুলো সেগুলো করার ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, কি সম্পূর্ণ সাফল্য অর্জন করা গেছে আমি তো তা বলবো না। কিন্তু এই যুক্তিতে যদি অন্তর্বর্তী সরকার বলতো আমরা 3 বছর পরে নির্বাচন করবো, আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হতো না? যে এখনো নির্বাচনের অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই, আসেন আমরা সকলে মিলে আরো 1.5-2 বছর 3 বছর 5 বছর করি। কারণ হচ্ছে যে কোনো সময় সেটা প্রয়োজন হয়, কোথাও কোথাও ঘটেছে। ধরুন সিরিয়াতে যারা এখন ক্ষমতায় এসছেন তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন আগামী 5 বছর ধরে ট্রানজিশনাল গভর্নমেন্ট থাকবে, আমরা কনস্টিটিউশন তৈরি করব, তারপরে তার ভিত্তিতে নির্বাচন বলেছেন, প্রথম দিন বলে দিয়েছেন। তো সেটা একটা পরিস্থিতি। আবার আমাদের ক্ষেত্রে কী হয়েছে, সরকার প্রথম থেকে বলছে যতটা কাজ করা যায় আমরা করব, বাদ বাকিটা অন্যদের হাতে দিয়ে যাব। সেই জায়গাটায় যাওয়া, যদি ধরেন প্রাথমিক পর্যায়ে নির্বাচনের কথা শুরু করতো এই সরকার, তাহলে এই যে বিচার প্রক্রিয়া, এই যে কিছু কিছু সংস্কার এবং সংস্কারের একটা এজেন্ডা তৈরি হওয়া, সেটা তো সম্ভব ছিল না। এটাকে আমরা যদি প্যাকেজ হিসেবে দেখি আমার মনে হয় তাহলে সুবিধা হবে। তবে আরও ভালো নির্বাচন করতে পারলে, অর্থাৎ আরও ভালো প্রস্তুতি থাকলে সেটা আরও ভালো হতো। আপনি নিজে বলছিলেন যে অভ্যুত্থানের পরে ডাইনামিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং কোনো শক্তি বেশ সক্রিয়, কোনো ক্ষেত্রে তারা সরকারের উপরে নানা চাপও প্রয়োগ করছে। তো আপনি কি মনে করেন, অনেকে বলেন যে রাষ্ট্র এবং রাজনীতির চরিত্রই আসলে অনেক বদলে গেছে। কেউ বলেন যে 71কে পাশ কাটিয়ে এখন 24কে সামনে এনে দাঁড় করানো হচ্ছে, বা বড় একটা ঘটনা হিসেবে দেখানো হচ্ছে। আপনি কি মনে করেন যে? অবশ্যই না, এটা ভয়াবহ রকম বিভ্রান্তিকর, এবং আমি দুঃখিত এই শব্দটা ব্যবহার করব, মিথ্যাচার, সর্বৈব মিথ্যাচার। দেখুন, এই যে আমার হাতে জুলাই জাতীয় সনদটা আছে, এটা সম্পর্কেও বলা হয়েছে যে এটার মধ্যে নাকি 71কে অস্বীকার করা হয়েছে। আমাকে বলুন কোথায় আছে, কোথায় আছে যে 71কে অস্বীকার করা হয়েছে? তো এটা একটা মিথ্যা অপপ্রচার। এখানে প্রস্তাব করা হয়েছে যে বিসমিল্লাহ থাকবে না সংবিধানে, কোথায় আছে? তো ফলে 71 এবং 24 এইটাকে পরস্পর মুখোমুখি কারা করতে চাচ্ছেন? আমি সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে, এমনকি তারও আগে অগাস্ট মাসে আমি সংবাদপত্র দেওয়ার সাক্ষাৎকারে আমি বলেছি যে 71 সমস্ত কিছুর উপরে, তারপরে আমরা, তো তার অর্থ এই নয় যে 2024-এর গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক তাৎপর্য সেটাকে আমরা খাটো করব। আমি এটা বলি যে
1990-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যারা 2024-কে তুলনা করে ফেলেন, সেই জায়গাটায় ভয়াবহ জিনিস আছে। 90-এর গণ অভ্যুত্থান বলেই 2024 সালের গণ অভ্যুত্থান সে জায়গায় না। 2024 সালের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এইটা প্রচলিত রাজনৈতিক শক্তির বাইরে একটা শক্তি তৈরি করে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তাদের পিছনে সামিল হয়েছে এবং তারা একটি ভয়াবহ শক্তিশালী রাষ্ট্রকে ব্যবহার করে যারা টিকে থাকতে চেয়েছেন তাদের পরাজিত করেছেন। 90-এ সেটা ঘটে নাই। এখন 90-এর প্রসঙ্গ তুললাম এই কারণে যে অনেকে আবার সেখানেও বলছেন যে এটা তো 90-এর মতোই একটা ব্যাপার। 71 এবং 24-কে পরস্পর মুখোমুখি করে দেওয়ার এই যে প্রচেষ্টা, এইটা আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। কেউ বলেননি, কিন্তু কেউ বলেননি 71 এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, আমি ক্ষমতা বলি না অধিকাংশ সময়, যারা দায়িত্ব নিয়েছেন তারা কি বলেছেন? বলেননি যে 71-কে বাদ দিয়ে আমরা 24 করব। আমি তিনটে পর্যায়ে দায়িত্ব পালন করেছি। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে ছিলাম, জাতীয় ঐকমত্য কমিশনে ছিলাম, এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই অর্থে এই দায়িত্বের জায়গা থেকে আমি বারবার বলেছি যে মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি কিছুকে তুলনা করবেন না। তারপর সমস্ত কিছু হিস্টোরিক্যাল ন্যারেশনের দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, আরও পিছনে যেতে হবে। এদেশে যে উপনিবেশ বিরোধী লড়াই ছিল সেইটাকে আপনাকে বিবেচনায় নিতে হবে, 47-কে বিবেচনায় নিতে। এটা হচ্ছে হিস্টোরিক্যাল ন্যারেটিভসের অর্থে, হিস্টোরিওগ্রাফি অর্থে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে আমাকে বলতেই হবে যে 71 হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি শুরু করছি রাষ্ট্র হিসেবে। অপূর্ণতা আছে, অসম্পূর্ণতা আছে, ব্যর্থতা আছে, এক কদম আগায় দু কদম পিছনের ব্যবস্থা আছে, সবই হয়েছে, কিন্তু এটা পরস্পরের বিরুদ্ধে নয়। এই জায়গাটা আমার কাছে, আমি বুঝতে পারি না কারা এই প্রশ্নগুলো তোলেন। তো আমার হাতে 5 থেকে 7 মিনিট সময় আপনার জন্য। আমি দুটো প্রশ্ন একসঙ্গে করে শেষ করতে চাই, আপনি উত্তরটা একসঙ্গে দিতে পারেন। একটা হচ্ছে যে প্রক্রিয়ায় আপনি গত কয়েক মাস ধরে নেতৃত্ব দিচ্ছেন বা প্রধান পুরুষ হিসেবে আছেন, সেই প্রক্রিয়াটা যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? এবং একই সঙ্গে যদি এই নির্বাচন, যেটি নিয়ে অনেকের মধ্যেই আশঙ্কা আছে, এবং এই নির্বাচন যদি আমি আপনার কথা থেকে যেটা বুঝতে পেরেছি যে খুব একটা আইডিয়াল ইলেকশন হবে সেটা আপনি নিজেও আশা করছেন না, কিন্তু মোটা দাগে একটা মোটামুটি ভালো নির্বাচন যদি না হয় বা নির্বাচনটি আদৌ শেষ পর্যন্ত না করা যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই দুটো একটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা আপনাকে একেবারেই ব্যক্তিগত প্রশ্ন। আমার যতদূর মনে পড়ে যে আপনি যখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে তৃতীয় মাত্রায় প্রথমবার এসেছিলেন, তখনও আমি এই প্রশ্নটা করেছিলাম যে আপনার যেই একাডেমিক পরিচিতি, গবেষক হিসেবে যে পরিচিতি দেশে এবং দেশের বাইরে মানুষ যেভাবে আপনাকে বিবেচনা করতো, তার সঙ্গে এখন নতুন অনেক কিছু যুক্ত হয়েছে। তার মধ্যে আপনি একটা সংস্কার প্রক্রিয়ার অংশ, সেখানে নেতৃত্ব দিচ্ছেন, আপনি মিডিয়েটর হিসেবে কাজ করছেন, আপনি এখানে নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশ অনেকে বলছেন নানা কিছু। সেখানে যদি সেই প্রক্রিয়া বাংলাদেশ যেতে পারে এবং সেখানে যারা নির্মাতা তাদের একজন অন্যতম, তো কোন পরিচয় আসলে আপনি শেষ পর্যন্ত আপনি মনে করেন যে মানুষের আপনাকে কোথায়, কোন জায়গায় রাখবে এবং আপনি কোনটা পছন্দ করবেন? কারো অবস্থান আসলে কারো পছন্দ দিয়ে নির্ধারিত হয় না, সেটা তো ইতিহাস একভাবে বিবেচনা করে। তাহলে এটা ইতিহাসের জন্য রাখি, যদি কোনো ভূমিকা পালন করার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়ে থাকে তাহলে ইতিহাস একদিন সেটা বিবেচনা করবে। আমি যেটা পেয়েছি সেটা মানুষের ভালোবাসা পেয়েছি, আস্থা পেয়েছি, তাদের সাথে কথা বলে আমি সমৃদ্ধ হয়েছি। এইটাকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার পেশাগত জীবনে আমি শিক্ষকতা করি, আমি শিক্ষকতায় ফিরে যাব। আমার গবেষণা কাজ আমি চেষ্টা করেছি, ইতিমধ্যেই বিজ্ঞাপনের মতো শোনাবে, 2টো বই বেরিয়েছে আমার এই গত 1 বছরে। আমি আরেকটি বইয়ের কাজ শেষ করেছি, আশা করছি খুব শিগগিরই প্রকাশিত হবে। কি বিষয় সেটা? বাংলাদেশের সংবিধান, তো বাংলায়। তো এই জায়গাগুলো, ফলে আমার অবস্থান, আমাকে কিভাবে মানুষ বিবেচনা করবে, ইতিহাস কীভাবে বিবেচনা করবে, সেটা থাকুক, সেটা ইতিহাস দেখুক, এটা মানুষ দেখুক। আমি মানুষের ভালোবাসাটাকে আমি গুরুত্ব দিই, মানুষের আস্থা। রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করার সুযোগ, তার আগে আমি সিভিল সোসাইটির সাথে কাজ করেছি, এখন আমাকে অনেকটা ব্যুরোক্রেসির সাথে কাজ করতে হচ্ছে।
সব মিলে অনেক কিছু আমি জেনেছি, সমৃদ্ধ হয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে। এটা সবচেয়ে বড়, মানুষ আমাকে যে গ্রহণ করেছেন সেটাকে আমি মনে করি তাদের ঔদার্য। সেই ঔদার্যর তো প্রতিদান দেওয়া যাবে না, এটা আমি চিরঋণী থাকবো। এখন প্রশ্ন হচ্ছে আগের প্রশ্ন, একটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, আরেকটা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্যে আপনি যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, সেই প্রক্রিয়াটা যদি শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত তো এখন গণভোট হলো, মানুষ এর পক্ষে ভোট দিল, কিন্তু এটা শেষ কোথায়, ইফস অ্যান্ড বাট কোথায় আছে জানি না। হ্যাঁ, সেই জন্যই যে আপনি বললেন শেষ পর্যন্ত, এটা আসলে শেষ নেই। শেষ নেই মানে হচ্ছে রাষ্ট্র গঠনের কোনো শেষ দিন নেই, একটা রাষ্ট্র গঠিত হতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই বলে যে একটা পারফেক্ট ইউনিয়ন তৈরি করার চেষ্টা অব্যাহত আছে। এটা শুধু যুক্তরাষ্ট্রের জন্য না, যে কোনো রাষ্ট্র ক্রমাগতভাবে গঠিত হয়। রাষ্ট্র গঠনের প্রক্রিয়া আমরা বরং আরও বেশি আছি। বাংলাদেশ রাষ্ট্রটা এখনো গঠিত হয়নি ওই অর্থে, যেই অর্থে আমরা এটাকে বলতে পারবো যে হ্যাঁ, এই জায়গায় রিপাবলিক হিসেবে এই জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, এখন আর কিছু করতে পারবো। আমাদের প্রচেষ্টাটা আছে, সকলের প্রচেষ্টাটা আছে, 54 বছর ধরে আমরা এই অব্যাহতভাবে আছে। ফলে এটা আপনি যদি বলেন ব্যর্থ হয়ে যায়, এটা কোনো ব্যর্থতার কোনো উপায় নেই, সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কারণ আমাদের রাষ্ট্রটা গঠন এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। যেমন ধরুন মানুষের সার্বভৌম যে অভিপ্রায়ের অভিব্যক্তি, সেটা হবে, তো হতেই থাকবে, আজকে হবে, কালকে হবে, আরেক দিন হবে, আরেকভাবে হবে। ফলে এই প্রক্রিয়াটা আমি মনে করি ইতিমধ্যেই তার কিছু সাফল্যতা আছে। এই যে আপনি কথা বলছি, এই যে আমরা আমাদের দেশের মানুষ সংবিধান নিয়ে কথা বলছেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে কথা বলছেন, এই যে জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বললেন, এগুলি তো সাফল্য। আমরা তো 54 বছরে পারি নাই। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই দরজাটা খুলে গেছে, আমরা ফলে সাফল্য তো ওইখানেই। সেই প্রক্রিয়াটার মধ্যে আমি অংশগ্রহণ করতে পেরেছি, আমার যতটুকু ভূমিকা, তো ফলে সাফল্য এটা অব্যাহত থাকবে। নির্বাচন, এখন নির্বাচন যদি আশা করি ভালো নির্বাচন হবে, ভালোর তো শেষ নেই, কত ভালো হলে ভালো। দক্ষিণ এশিয়ার নির্বাচনগুলির কতগুলো নেচার ক্যারেক্টার আছে, এটা আমি আশা করছি। এখনো সময় ফুরিয়ে যায়নি। আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা অনুরোধ করতে চাইছিল, সেটা হচ্ছে বিবেচনা করুন কত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। বাংলাদেশের ইতিহাসের একটা কালো অধ্যায় শেষ করে একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপ এটা। সেই জায়গায় যারা অংশ নিচ্ছেন, যে রাজনৈতিক দলগুলো, তারা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছেন। এই নির্বাচন সেই সুযোগ তৈরি করেছে। আসেন সেই সুযোগটা আমরা ব্যবহার করি, সকলে মিলে করি, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না। ক্ষমতায় কেউ যাবেন, কিন্তু আসেন সকলে, আসুন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি। এইটাই হচ্ছে নির্বাচনটাকে আমি ওইভাবে দেখছি। যদি সেটা সম্ভব হয় সেটাই সাফল্য, যে হ্যাঁ সকলে মিলে বিবেচনা করে সবচেয়ে বড় সাফল্য। অতটুকু অর্জন করা যাবে আশা করি, না হলেও যতটুকু অর্জন করা যাবে ওইটাকে আমি বলবো ভালো নির্বাচন, যাতে সহিংসতা না হয়, সকলে মিলে অংশগ্রহণ করতে পারে। কিছু সহিংসতার বিষয়টা হচ্ছে দক্ষিণ এশিয়ার নেচার, আপনি জানেন, আমি জানি, কিন্তু তার থেকে আমাদের ভালো করতে হবে। কারণ কি, তিনটা নির্বাচনের যে প্রয়োজন হয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন রাজপথে, তাদের আরেকবার দেখাবার সুযোগ হয়েছে যে ওইটাকে আমরা গ্রহণ করলাম না, আমরা আমাদের মতো করে একটা করলাম। এটাই হচ্ছে বড় জিনিস। অনেক ধন্যবাদ অধ্যাপক আলী রেজা আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দর্শক, কথা বলছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, যিনি সংবিধান সংস্কার কমিশনেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নানা বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু মূল লক্ষ্য এখন সবার একটাই, এবং সেই লক্ষ্য নিয়ে তিনিও কাজ করছেন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমরা সবাই চাই যে এই নির্বাচন ভালো হোক, এবং আপনি আপনার মতামত দিন গণভোটে এবং সংসদ নির্বাচনে। এবং এই নির্বাচন যদি ঠিকঠাক মতো আমরা না করতে পারি, জাতির জন্যে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তারও খানিকটা ধারণা প্রফেসর রিয়াজ দেবার চেষ্টা করেছেন। কিন্তু মূল কথা আসলে নির্বাচনটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। নির্বাচন হলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সেটা তিনিও মনে করেন না, কেউই নিশ্চিত করে বলবেন না, কিন্তু উত্তরণের প্রক্রিয়ায় এটা
একটা ধাপ, এবং সেই ধাপ আমাদের অতিক্রম করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।